আমার স্বামী আমাকে মুমূর্ষু শাশুড়ির কাছে রেখে বিদেশ চলে গিয়েছিল, কিন্তু মারা যাওয়ার আগে শাশুড়ি আমার হাতে একটা চাবি গুঁজে দিয়ে বলেছিলেন, রান্নাঘরের আচার রাখার মাটির হাঁড়িটারে একটু খুঁড়িস। মারা যাওয়ার আগে শাশুড়ি আমার হাতটা এত শক্ত করে ধরেছিলেন যেন তিনি আমাকে কোনো গভীর অন্ধকার থেকে টেনে বের করতে চাচ্ছিলেন। সেদিন রাতটা ছিল অদ্ভুত ভারী। বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল। টিনের চালের বৃষ্টির শব্দ এমনভাবে পড়েছিল যেন পুরো বাড়িটার বুকের ভেতর কান্না জমে আছে। নিচতলার ঘরে শুয়ে মৃত্যুর সঙ্গে লড়ছিলেন সালেহা বেগম, আর উপরের মোবাইলের ভিডিও কলে হাসছিল রুমার স্বামী তানভীর। এখানে খুব ঠান্ডা পড়েছে। স্ক্রিনের ওপাশ থেকে হেসে বলল সে, কাল অফিসে অনেক কাজ, আজ তাড়াতাড়ি ঘুমাবো। রুমা কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল। একটা সময় সে বুঝে গিয়েছিল মানুষ শুধু মুখ দিয়েই মিথ্যা বলে না, চোখ দিয়েও বলে। প্রায় 1 বছর হয়ে গেছে। এই পুরো সময়টাতে সে একাই শাশুড়ির দেখাশোনা করেছে। রাত জেগে স্যালাইন ধরা, ডায়পার বদলানো, ডাক্তার দেখানো, ওষুধ কেনা, হাসপাতালে দৌড়ানো। প্রতিবার টাকার দরকার হলেই তানভীর একই কথা বলতো, বিকাশে পাঠিয়েছি তো, চেক করো। কিন্তু টাকা অনেক সময় আসতো না, আবার কখনো অর্ধেক আসতো। রুমা নিজের গয়নাও বিক্রি করেছে, টিউশনিও করিয়েছে, নিজে পুরনো কাপড় পরে থেকেছে, তবুও সালেহা বেগমের ওষুধ বন্ধ হতে দেয়নি। তার প্রতি রাতে নিজেকে বুঝিয়েছে, সংসার মানে তো কষ্টের সময় পাশে থাকা, কিন্তু মানুষ সব কষ্ট সহ্য করতে পারে না। বিশ্বাস ভাঙার কষ্টটা ছাড়া। সেদিন রাতেই হঠাৎ তানভীরের পুরনো ল্যাপটপে সত্যিটা দেখতে পায় রুমা। তানভীর মালয়েশিয়ায় ছিল না, সে ছিল কক্সবাজারের একটি সমুদ্রপাড়ের রিসোর্টে। ভিডিও, ছবি, হাসাহাসি, মদের বোতল, আর একটা মেয়ে, মেহেরিন, তানভীরের কাঁধে মাথা রেখে হাসছে। রুমার পুরো শরীর কেঁপে উঠল, মনে হচ্ছিল বুকের ভেতরে কেউ ছুরি চালাচ্ছে। তখনই নিচ থেকে কাশির শব্দ ভেসে এলো। রুমা দৌড়ে নিচে নেমে গেল। সালেহা বেগম খুব কষ্টে শ্বাস নিচ্ছিলেন, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। তিনি কাপা হাতে রুমার কবজি চেপে ধরলেন, তারপর খুব আস্তে আস্তে বললেন, আমাদের গ্রামের বাড়িতে যাবি? রুমা কান্না ভেজা গলায় বলল, মা, এখন এসব বলবেন না। সালেহা বেগমের মাথা নাড়ালেন। রান্নাঘরের কোনায় বড় আচার রাখার হাঁড়িটার নিচে খুঁড়িস? রুমা হতভম্ব হয়ে গেল। কি বলছেন আপনি? তিনি কাঁপতে কাঁপতে বালিশের নিচ থেকে একটা পুরনো পিতলের চাবি বের করলেন। চাবিটা রুমার হাতে গুজে দিয়ে ফিসফিস করে বললেন, তানভীরকে কিছু বলবি না। রুমার চোখ ভরে উঠল পানিতে। এটা কিসের চাবি? সালেহা বেগমের নিঃশ্বাস আরো ভারী হয়ে উঠল। যেখানে ও ভাবে সব শেষ, আসল শুরুটা ওখানেই লুকিয়ে আছে। রুমা কিছু বুঝার ওঠার আগেই মহিলার হাতটা ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে গেল। চোখ দুটো আধখোলা রেখেই চিরদিনের মতো থেমে গেল তিনি। রুমা অনেকক্ষণ শাশুড়ির নিথর হাত ধরে বসেছিল। জীবনে প্রথমবার সে অনুভব করলো এই বাড়িতে কেউ একজন সত্যি সত্যি তাকে নিজের মানুষ ভাবতো। কবর থেকে ফিরে আসার পর বাড়িটা কেমন অচেনা লাগছিল। সবকিছু নিঃশব্দ, ফাঁকা, ঠান্ডা। ঠিক তখনই তানভীরের মেসেজ এলো, সব কাজ শেষ হলে বাড়িতে তালা দিয়ে ঢাকায় চলে যেও। গ্রামের এই পুরনো বাড়িতে কিছুই নাই। রুমা অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। 3 দিন পর রুমা একা রওনা দিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। পুরনো বাড়িটা বহু বছর ধরে বন্ধ ছিল। দরজা খুলতেই ভেতর থেকে স্যাঁতস্যাঁতে গন্ধ বেরিয়ে এলো। চারিদিকে ধুলো জমে আছে। মনে হচ্ছিল বাড়িটার প্রতিটা কোণা অনেক পুরনো, কোনো গোপন কথা চেপে বসে আছে। রুমার হাতের মুঠোয় তখন সেই পিতলের চাবি।